বর্তমান যুগের ছেলেপেলে বলে কথা, চরিত্রে একটু আধটু দোষ থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ নয়, ও এখন রুশদি কিং। নারী ক্ষুধা থাকবেই। তবে মনে রেখো নীরুর মা, একটা পুরুষের হাজারটা মাশুকা থাকলেও তার স্ত্রী হয় কেবলমাত্র একজনই, আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদবাকি তার হাজারটা মাশুকা থাকুক, হু কেয়ার্স। মাথার উপর অদৃশ্য বজ্রপাতে খানিক কম্পিত হলেন সুদীপা রায়ের সর্বাঙ্গ। মুখাব্বয়ে ছড়ালো তীব্র বিস্ময়ের ছাপ। অন্তকোণে হুটহাট চাপ বাড়ল কর্তাগিন্নির, কণ্ঠ হলো ভঙ্গুর। তাই বলে শেষমেশ এমন চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমার নীরুকে। পথিমধ্যে বাকরুদ্ধ হলেন সুদীপা রায়। তার কাঁপা কাঁপা কণ্ঠ হতে যেন উপচে পড়ছে কান্নার দলবল। এতক্ষণে কর্তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আচমকাই ঠেকল স্ত্রীর অন্ধকার মুখ পানে। সহসা গম্ভীর মুখে নড়ে চড়ে বসলেন হিমাংশু রায়। ধীরলয়ে আঁকড়ে ধরলেন স্ত্রীর শীতল কবজি সন্ধি। নরম টানে টেনে এনে বসালেন নিজের সম্মুখে। প্রস্তরখণ্ডের ন্যায় নিষ্প্রাণ মানুষটার পানে সরু দৃষ্টি বজায় রেখে হিমাংশু রায় গম্ভীর কণ্ঠে আওড়ালেন, এত চাপ নিচ্ছ কেন সুদীপা? মুহূর্তেই দৃষ্টি উঠালেন সুদীপা রায়। জ্বলে উঠলেন তেলে বেগুনে। দাঁতে দাঁত চেপে শুধালেন, চাপ নিচ্ছি কেন মানে? তুমি জানো না আমি কেন চাপ নিচ্ছি? জানো না তুমি? কণ্ঠ ক্রমশ উঁচু করছেন সুদীপা রায়। তা শুনে খানিক বিরক্ত হলেন কর্তা মহাশয়। মধ্যবয়সী কপালের চামড়ায় গোটা কতক বিরক্তির ভাঁজ টেনে গমগমে গলায় বলে ওঠেন, আওয়াজ নামিয়ে কথা বলো সুদীপা, ভুলে যেও না দেয়ালেরও কান আছে। তাছাড়া এরকম একটা ভাব নিচ্ছ যেন আমার বলা কথাটা শুনে আকাশ থেকে পড়লে। সাপের ন্যায় অনবরত ফুঁসছেন সুদীপা রায়। কণ্ঠে ঝাঁজ ঠেলে তখনই আওড়ালেন, হ্যাঁ পড়লাম, ঠিক আকাশ থেকে পড়লাম। কারণ এমনটা কিন্তু হবার কথা ছিল না নীরুর বাবা। অধীর কাউকে বিয়ে করলে এই জমিদার বাড়ির সকল সহায় সম্পত্তির 4 ভাগের 2 ভাগ পাবে তার অর্ধাঙ্গিনী। এমনটাই তো উইলে লেখা ছিল, তাই না? যদি ওর অর্ধাঙ্গিনী হয় আমার নীরু, তবে সেই সকল সম্পত্তির অধিকারী হবে আমার মেয়ে, তাই তো? কিন্তু তখন তো আমার জানা ছিল না নীরুর বাবা, অধীরের চরিত্র এতটা কুৎসিত। এখন সবটা জানার পর এরকম একটা কুৎসিত চরিত্রের ছেলের সঙ্গে কি করে মেয়ের 2 হাত এক করব বলো তো? রহস্যময় কায়দায় বক্র হাসলেন হিমাংশু রায়। ফের মনোযোগী হলেন দাবার চাল উল্টাতে। দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপ্টে কণ্ঠে নামালেন একরাশ গাম্ভীর্যের ছাপ। তুমি হয়তো ভুলে যাচ্ছ সুদীপা, অধীর রায় বর্তমানে রুশদি কিং। আর রুশদি কিংয়েরা চাইলেই নিজেদের রাজত্বে রাজ করাকালীন খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। শেষমেশ হয় শত্রুর হাতে প্রাণ হারায়, নয়তো প্রাণ হারায় প্রিয় এবং আপন মানুষ নামক মুখোশধারীদের হাতে। এই পথেই কিন্তু ধীরলয়ে এগোচ্ছে বর্তমান রুশদি কিং ওরফে অধীর রায়। তার মৃত্যুতেও কিন্তু খুব বেশি দেরি নেই। তাই বলছি, একবার যদি তার সঙ্গে কোনো মতে নীরুর বিয়েটা হয়ে যায়, তাহলেই ব্যাস, আমাদের নীরু হবে এই পুরো রায় জমিদার বাড়ির একমাত্র মালকিন। থামলেন হিমাংশু রায়। মন্ত্রীর গুটিটা আচমকাই দাবার কোট হতে তুলে এনে হাতের মুঠোয় পুরলেন তিনি। রুক্ষ হাতের অমসৃণ তালুতে গুটিখানা খানিক দলাই মলাই করতে করতে রহস্যময় বাঁকা কণ্ঠে ফের বলতে লাগলেন, জমিদার বাড়ির একমাত্র উত্তরসূরি অধীর রায়, যার ভাগ্যে মৃত্যুর রেখা বহু আগেই স্পষ্ট হয়েছে গিন্নি। এবার শুধু তা ফলার পালা। নীরুর সঙ্গে একবার বিয়েটা হোক তার, এরপর তার মরণ নিশ্চিত করার দায়িত্ব আমার। মেয়ে আমার স্বামীর শোকে না হয় কয়েকটা দিন কাঁদবে, তা বড় জোর 1 মাস, 4 মাস কিংবা 1 বছর। আর তারপর আমার নীরুকে আমি আবার বিয়ে দেব তার যোগ্য পাত্রের সাথে। এরপর তোমার যা ইচ্ছে করো না হয়, সম্পত্তি তো তখন আমাদেরই থাকবে।
হতবম্বতার সমুদ্রে এখনো টালমাটাল সুদিপাড়ায়। সংশয় বাড়ল অন্তকোণে। শুষ্ক অধরের ডগায় সিক্ত জিভখানা খানিক ঠেলে দিয়ে শঙ্কিত বিজড়িত কণ্ঠে পরপরই আওড়ালেন, কিন্তু এসবে আমার নিরু কতটা কষ্ট পাবে তা ভেবে দেখেছ একবার? তরাক চোখ পাকিয়ে তাকালেন হিমাংশু রায়। চোয়ালের পেশি টান টান করে নিয়ে বিকৃত করলেন মুখ। বিকৃত ভাষায় দুটো গালি আউড়ে পরক্ষণেই বললেন, কষ্ট? কিসের কষ্ট? টাকার মুখ দেখলে কষ্ট থাকে নাকি? যার টাকা আছে তার হাতে দুনিয়ার সব আছে, তাই ওসব যাচ্ছে তাই কথাবার্তা দ্বিতীয়বার আওড়ানোর সাহস করো না নীরুর মা। তখনই শক্ত হলেন সুদীপা রায়। ঠোঁটের ডগায় আটলেন কুলুপ। নতদৃষ্টে এক মনে তাকিয়ে রইলেন দাবার কোটের পানে। হিমাংশু রায় দক্ষ কায়দায় গুটি নাড়ছেন। উল্টো পথে পয়েন্ট উল্টে আচমকা গ্রাস করলেন রাজার গুটি। মুহূর্তেই হিমাংশু রায়ের রুক্ষ আঙুলের তিরস্কৃত আঘাতে কোট হতে ছিটকে পড়ল রাজার গুটিটা। ঠোঁটের কোণে তৎক্ষণাৎ কুরহাসি লেপ্টে গেল মধ্যবয়স্ক বিচক্ষণের। রাজার গুটির স্থানে নিজের গুটিটা রাখতে রাখতে আচমকাই রহস্যময় কণ্ঠে শুধালেন, খেলা তবে এতদিনে শুরু হলো সুদীপা। তুমি শুধু খেয়াল রেখো, এই খেলার কোনো প্রকার চাল সম্বন্ধে নীরু যেন অবগত না হয়। বাধ্যের ন্যায় মাথা কাত করলেন সুদীপা রায়। বুক চিরে বার করলেন এক ফালি দীর্ঘ নিঃশ্বাস। স্বামীর দক্ষ খেলার গতি দেখে অন্যমনস্ক হলেন তিনি। হুট করেই বলে উঠলেন, তখন থেকে আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি। কোন কথা? খেলায় মনোযোগী হিমাংশু রায়ের পরপর জিজ্ঞাসু প্রত্যুত্তর, যার পিঠে হতবিহল বাক্যবাণ ছুড়লেন সুদীপা রায়। এই যে, যার বাপ কোনোদিন একটা মাত্র নারী ছাড়া দ্বিতীয় কারোর দিকে ফিরেও তাকায়নি, তারই ওরসজাত সন্তান হয়ে এহেন কুৎসিত চরিত্র কি করে পেল অধীর? অথচ ওর বাপ মৃত। বাকিটা আওড়ানোর ফুরসত পেলেন না অন্যমনস্ক সুদীপা রায়। তার পূর্বেই তার ক্ষুদ্র চোয়ালখানায় আক্রমণ বসল শক্তপোক্ত হিংস্র থাবার। এহেন অতর্কিত কাণ্ডে যারপণ্ডাই ভরকান কর্তাগিন্নি। তড়িৎ বিস্ময়াবহ দৃষ্টে হকচকিয়ে তাকালেন সম্মুখে। আর অমনি স্বামীরমন জলজল করতে থাকা ভয় মিশেলে রাগান্বিত দৃষ্টিজোড়া পরখ করে ভীত হলেন রমণী। বহু কষ্টে গিললেন ঢোক। চোয়ালের পেশি নাড়াতে গেলেই ব্যথায় কুঁচকে এলো তার মুখ, কুঁচকে গেল চোখ জোড়াও। তন্মধ্যে কর্ণকুহরে ভেসে এলো হিমাংশু রায়ের ভয়ার্ত বাজখাই কণ্ঠ, খবরদার, মরণের ভয় থাকলে ওই নাম মুখে আনবে না সুদীপা। নয়তো এর পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে পারে তা আশা করি তুমি এখনো ভোলনি। পিনপতন নীরবতায় ছেয়ে থাকা কামরাটিতে মাঝে মধ্যে গুঞ্জে উঠছে সপ্তদশীর উচ্চ গোঙানির শব্দ। মৃত্যু যন্ত্রণায় কাতর পাখির ন্যায় ছটফটিয়ে যাচ্ছে রমণীর ক্ষুদ্র তনু। চোখ দুটো ভেঙেছে বাত, ঝরাচ্ছে বুক ভাঙা আর্তনাদের ব্যথাতুর ছাপ। যুবকের ঘর্মাক্ত বলিষ্ঠ দেহের সঙ্গে আষ্টেপৃষ্ঠে আটকে থাকা নিজের ক্ষুদ্র বদনখানা সরিয়ে আনার ব্যর্থ চেষ্টায় লিপ্ত মাহি। তার ধনুকের ন্যায় বাঁকানো মেরুদণ্ডটা কেমন সেটে আছে অমসৃণ দেয়ালের সঙ্গে। পা দুটো এখনও জোরপূর্বক ছড়িয়ে আছে রুডমানবের ভিসেপ মেধহীন কোমর অঞ্চলে। মানবী পরাস্ত হচ্ছে না কিছুতেই। ঘাড়ের পেশি শক্ত করে মুখ সরাতে চাইছে অন্যত্র, কিন্তু রুডমানব আজ যেন বড্ড বেপরোয়া। এক মুহূর্তের জন্য মুক্ত করছে না চঞ্চলা চড়ুইকে, উল্টো জোর বাড়িয়েছে নিজের পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দুটোর। আর ডান হাতে রুক্ষতালু রুষ্টপরশে কুপোকাত মাহির নরম তুলতুলে ঘাড়। বাঁ হাতের দানবীয় মুঠোয় দেয়ালের সনে একত্রে চেপে রাখা রমণীর তুলনায় হাত দুটোর কবজি সন্ধি। দক্ষ শাসকের ন্যায় রমণীর তুলতুলে অধর যুগলে নিজের আধিপত্য বিস্তারে মত্ত ছন্নছাড়া বেপরোয়া পুরুষ। রুক্ষ অধর যুগলের কার্য চালাচ্ছে রুষ্টতার সঙ্গে। মাহি গোঙাচ্ছে এখনো।
অষ্টপুটার সেই চিরচেনা দশায় নেই, তাদের হাল হয়েছে করুণ। রুডমানবের তীক্ষ্ণ দাঁতের চাপায় পড়ে সেথায় ক্ষত হয়ে ঘা দেখা দিয়েছে বেশ কয়েক স্থানে। উষ্ণ ক্ষারীয় তরলে মাখামাখি অবস্থা বেচারির মুখ গহ্বর, তবুও নিস্তার পাচ্ছে না কিছুতেই। তার অধর যুগলের উষ্ণ ক্ষারীয় স্বাদ পেয়ে রুডমানব বোধহয় উন্মাদ হয়েছে বেশ। ভাগ্যিস নাসারন্ধ্রের সরু ছিদ্রপথ এখন উন্মুক্ত, নয়তো অত দীর্ঘ গভীর চুম্বনে মৃত্যু সুনিশ্চিত ছিল বেচারির। মাহি বড্ড দুর্বল, ভঙ্গুর কায়ায় ছটফটাচ্ছে কোনো রকম। এরই মধ্যে মেয়েটাকে এক ফালি স্বস্তির নিঃশ্বাস টানবার সুযোগ দিল মুগ্ধ। অগোছালো ভঙ্গিতে আচমকাই কপালে কপাল ছোঁয়ালো মাহির। সপ্তদশী নাজুক বড্ড, কাঁপছে তার সর্বাঙ্গ, নিঃশ্বাসও বোধহয় টানছে বহু কষ্টে। সিক্ত চোখ দুটো বুজে রাখা দুর্বল মানবীর। ঠিক তখনই মুগ্ধ কেমন হাঁপড়ের ন্যায় নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে হুট করেই ঝংকার তোলা কণ্ঠে শুধালো, লেটস গেট ইন্টিমেট চাশমিশ। মুহূর্তেই মাথার উপর আকাশ ভেঙে পড়ল সপ্তদশীর। চোখ দুটো তখনই খুলে গেল বিস্ফোরিত আকার ধারণ করে। মুখাবয়ে ছড়িয়ে গেল মারাত্মক ভয়ের ছাপ। কণ্ঠ জুড়ে আসতে চাইল ভীত সন্ত্রস্ততায়। আপনি এসব না। শুনল না মুগ্ধ। উল্টো ফিক করে বাঁকা হেসে অধর কামড়ে ধরল নিজের। ধীরে ধীরে মাহির মসৃণ ললাট হতে নিজের ললাট তটের দূরত্ব বাড়িয়ে মুখ নামালো সপ্তদশীর মসৃণ গ্রীবাদেশে। সেথায় আচানক নিজের রাক্ষসে ধারালো দাঁতের তীক্ষ্ণ ছোঁয়া বসাতেই বেচারির কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আত্মচিৎকার। যুবক সময় নিয়ে দাঁত বসিয়ে রাখল মানবীর মসৃণ গ্রীবাদেশে। ধীরলয়ে দাঁত ছড়িয়ে সদ্য পরিস্ফুটিত ক্ষততে সিক্ত অধর ছুঁয়ে এক অদ্ভুত অধিকার বোধে শুধালো, ওসব চোখাচোখি বুলশিট কাইন্ডা লাভ, তুলতুলে আদর সোহাগ অ্যান্ড অল দোজ রেসপেক্টেড ফাকিং টাইপ ইন্টিমেসি আর নট ইন মাই ক্রাইটেরিয়া সিগনোরা। আই অ্যাম এ ব্লাডি বিস্ট অ্যান্ড আই হ্যাভ এ টাফ অ্যান্ড রাফ সাইন ইন মাই টেস্ট। সো আমি যখন তোকে ছোব তখন ঠিক এভাবেই ক্ষত করে ছাড়ব। তাই এখন থেকে এসবে অভ্যস্ত হয়ে যা সিগনোরা। আই ক্যান স্টপ মাই সেলফ এনিমোর। আঁতকে ওঠে মাহির নারী সত্তা, কেঁপে ওঠে ক্ষুদ্র তনু। তীব্র ব্যথায় জর্জরিত অধর যুগল খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে, তার পূর্বেই কর্ণকুহরে পৌঁছালো মুগ্ধর ভয়ার্ত কণ্ঠস্বর, আই ডোন্ট লাভ দ্যাট ফাকিং টাইপ অফ সো কল্ড ডার্ক রোমান্স বেব। এক মুহূর্ত ব্যয়ে কণ্ঠে ভাটি পড়ল রুডমানবের। পরক্ষণেই তার ব্যস্ত অধর যুগল শিরশিরে পরশের ন্যায় ধীরলয়ে উঠে এলো রমণীর রক্তিম কর্ণলতিতে। সেথায় ফের তীক্ষ্ণ দাঁতের রুষ্ট চাপ বসিয়ে একই কণ্ঠে আওড়ালো, বাট আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন এক্সট্রিম ডার্ক রোমান্স সিগনোরা। ভিন্ন কিছু শব্দ, যার সঙ্গে পূর্ব পরিচিতি নেই বোকা মানবীর। ফলাফলস্বরূপ ভয় পাবে নাকি স্বস্তি পোহাবে তা নিয়ে বড্ড সন্দিহান সে। শুকনো ফাঁকা ঢোক গিলে ফুপিয়ে ফুপিয়ে প্রসঙ্গ ধরল উল্টো, আপনি আমার সঙ্গে এসব উল্টাপাল্টা কাজ করতে পারেন না বিস্ট। অধর কামড়ে হাসল মুগ্ধ। মহাবিষ্টের ন্যায় নাক ঘষতে লাগল মানবীর মসৃণ গালে। আচ্ছন্ন কণ্ঠে আওড়ালো, ও ফাক অফ বান্দির মেঘ। আমি কি করতে পারি তা তোর ধারণারও বাইরে। হয়তো আরেকটু পর একটু আধটু টের পাবি তা। কথায় লোকটাকে দমাতে পারছে না মাহি। অদম্য মনোবলে দুর্বল কণ্ঠে ফের বলে উঠল, আপনি বলেছিলেন আমার বার্থডে না আসার আগে। 8-9 দিনে দেহে কোনো বড় পরিবর্তন চলে আসে না পিচ্চি। এই মুহূর্তে জাস্ট ভুলে যা ওসব অ্যান্ড ফিল মি। আপনি আপনি এসব করতে পারেন না। আপনি আমার সঙ্গে সামান্য একটা কাগজের টুকরোর ভিত্তিতে এসব করার অধিকার রাখেন না বিস্ট। তখনই মোহাচ্ছন্ন দৃষ্টিযুগলে আগুন ছড়ালো মুগ্ধর। নাক সরে গেল মাহির কোমল গাল হতে। শক্ত চোয়ালের কটমট শব্দ বাড়ল তার।
রমণীর তুলতুলে ঘাড়ের পিঠে আঁকড়ে রাখা রুক্ষ হাতের মুঠোটা তখনই টেনে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সেথায় এক প্রকার হিংস্র থাবা বসিয়ে হিসিয়ে শুধালো, সামান্য কাগজ, মাই ফাকিং বিচ, দ্যাটস নট এ অর্ডিনারি পিস অফ পেপার, দ্যাটস আর ম্যারেজ কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে তুই আমার আর আমি হোয়াট এভার। কণ্ঠে মলিনতা বাড়ল মাহির। মাথাটা আপনা আপনি হেলে গেল দেয়ালের শনে। চোখ দুটো ক্রন্দনের ভারে বুজে এসেছে মেয়েটার। অস্ফুট কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ মাত্র, যা বাস্তবিক জীবনে বিন্দুমাত্র মূল্য রাখে না বিস্ট। বাস্তব হলো আপনি এবং আমি, আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আপনার সঙ্গে আমার সমাজ, জাত এবং ধর্ম কিচ্ছু মেলে না, না মেলে মন। তবে কিসের ভিত্তিতে আমি আপনার হলাম? কিসের ভিত্তিতে বিয়ে হলো আমাদের? কাগজে কলমে থোড়াই বিয়ে হয়, বিয়ে হয় ধর্মীয় মতে। মুহূর্তেই রাগের পারদ তরতর করে আকাশ ছুঁল রুড মানবের। মাহির চোয়াল বরাবর চেপে রাখা হাতটা তার শক্ত হলো ফের। সহসা ঘর কাঁপিয়ে হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠে শুধালো, কিসের জাত, কিসের সমাজ বান্দির মেয়ে, কার ধর্ম? আমি কোনো সমাজ, জাত, ধর্ম কিচ্ছু মানি না বান্দির মেয়ে, আর না মানি এই পৃথিবীর কাউকে। তোর যা ইচ্ছে মান, যে সমাজ মানতে ইচ্ছে করে মান, যে ধর্ম মানতে ইচ্ছে করে মান। আই ওন্ট স্টপ ইউ, বাট আমি যা মানি না তা নিয়ে আমায় কিংবা আমার অর্ধাঙ্গিনীকে কেউ জাজ করতে এলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। যে সমাজ আমার বান্দির মেয়ের দিকে আঙুল তুলবে সেই সমাজকে ধ্বংস করে ফেলবো আমি। যে জাতপাতের দোহাই আমার বান্দির মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাইবে সেই জাতপাতকে নির্বিশেষে মাটিতে পিষে ফেলবো আমি। আমি যা মেনেছি তাই আমার জন্য যথেষ্ট বান্দির মেয়ে। এতে অন্য কারোর কী আসে যায় তা নিয়ে লিটারেলি আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট। গলার স্বরে শুষ্কতা বাড়ল মাহির। হতবম্বতায় ছেয়ে গিয়েছে মুখভঙ্গি। আর কি বলবে সে? কাকে বলবে? যেই লোক অতটা বেপরোয়া তাকে বলবে? যেই লোক কোনো সমাজ, জাত, ধর্ম মানে না তাকে বলবে? রমণী কুণ্ঠিত, ব্যথিত নয়নে রুড মানবের পানে তাকিয়ে থাকতেই আচানক তার চোয়াল ছাড়ল মুগ্ধ। ফের আলগোছে কপালে কপাল ছোঁয়ালো মাহির। ভরাট কণ্ঠে আওড়ালো, আমাকে কোনোদিন উপেক্ষা করার দুঃসাহস দেখাস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, তোকে মারতে গেলে এক মুহূর্ত হাত কাঁপলেও যে সমাজ, জাতপাত এবং পরিবারের দোহাই আমায় ছেড়ে যাবার দুঃসাহস করবি, তাদের ধ্বংস করতে ন্যানো সেকেন্ডও নিব না আমি। মাইন্ড ইট। আটকে ওঠে মাহি। অধর কামড়ে ফোপাতে গেলেই অষ্টপুটের ব্যথায় আপনা আপনি কুঁচকে গেল তার মুখ। পরক্ষণেই মুগ্ধর হ্যাচকা টানে সপ্তদশীর ক্ষুদ্রকায়া দোদুল্যমান ভঙ্গি ধরল। টলতে টলতে মুগ্ধর পানে চোখ তুলে তাকাতেই রুডমানব শক্ত চোয়ালে শুধালো, বেডে যাবি নাকি এভাবেই শুরু করব? স্টাইলটা যদিও খারাপ না, বাট ইটস ইউর ফার্স্ট টাইম না, সো। দৃষ্টিজোড়া কুঁচকে গেল মাহির। বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে রইল অপলক। মুগ্ধ এক মুহূর্ত স্থবির বনে চেয়ে রইল মেয়েটার পানে। মুহূর্ত পার হতেই জোর বাড়ালো হাতের। সপ্তদশীর লতানো কোমর বরাবর টান বসালো হ্যাচকা। তুলতুলে হাত দুটো ছেড়ে দিল পরপরই। উন্মুক্ত বাহাতখানা তড়িঘড়ি করে নিজের প্যান্টের অগ্রভাগে ছুঁয়ে ফের মাহির ক্ষত অষ্টপুট আঁকড়ে ধরে রুড মানব। এবারে বোধহয় মেয়েটার অধর যুগল না ছিঁড়ে শান্ত হবে না। মাহি কাঁদল আবারও। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে বেশ। মস্তিষ্কের সজাগ নার্ভগুলো ধীরে ধীরে স্লো হচ্ছে তার। অতিরিক্ত ভয় কষ্টে আবারও অচেতন হওয়ার পথে মেয়েটা। ওদিকে যুবক অগোছালো। নিয়ন্ত্রণহীনের ন্যায় মেয়েটাকে নিজের করে নিতে অগ্রসর সে। ভি-শেপের ঝাঁক হতে প্যান্টের আগা খানিকটা সরতেই আচমকা মুগ্ধ টের পেল মাহি ঢুলছে।
তখনই স্তম্ভিত হলো রুড মানব। অধর ছেড়ে আতকার সম্মুখে তাকাতেই অচেতন বোকা মানবী সদ্য কর্তিত কর্মী ডগার ন্যায় ঢুলে পড়ল তার রুক্ষ ভাঁজে। মুহূর্তেই চোয়ালের পেশি কটমট করে ওঠে রুড মানবের। মাথা ভর্তি অদৃশ্য মোহাচ্ছন্নতায় হুট করেই ভাটি পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণহীন সে। দাঁত কিরমির করতে করতে ঠোঁট কামড়ে ধরল নিজের। শক্ত হাতে রুক্ষ তালু দিয়ে অনবরত নিজের বলিষ্ঠ ঘাটটা ডলতে ডলতে চাপা ক্ষোভে হুঙ্কার দিয়ে শুধালো, কুত্তার বাচ্চা! আবারও জানোয়ারের বাচ্চা! হলি ফাক! মাথায় আগুন জ্বলছে মুগ্ধর। পুরুষালী অদম্য চিন্তাভাবনা অনিয়ন্ত্রিত। তখনই মেয়েটাকে কোলে তুলে নিয়ে সম্মুখে হেঁটে এলো 2 কদম। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই অচেতন মাহিকে এক প্রকার ছুঁড়ে ফেলল মখমলি বিছানার নরম কোলে। কিন্তু কাণ্ড দেখো, অচেতন মানবী তখনও বুজে আছে 2 চোখ। ওদিকে যুবক উন্মত্ত। ক্ষুব্ধ দৃষ্টিতে মাহির পানে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে গা থেকে এক প্রকার টেনে হিঁচড়ে খুলছে শার্ট। একে একে বোতাম খোলার ধৈর্য নেই রুড মানবের। ফলে মুহূর্তেই বেচারার শার্টের সবগুলো বোতাম অবহেলায় ছিঁড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। উন্মুক্ত হলো ফর্সা বলিষ্ঠ পেটানো দেহখানা। পাইথন ট্যাটু শৈলীতে অঙ্কিত ফুলে ফেপে থাকা মাসেলগুলো রয়ে সয়ে বাঁধনমুক্ত হলো শার্টের আবরণ হতে। এক ঝটকায় গা থেকে শার্টটা খুলে এনে অদূরে ছুঁড়ে ফেলল মুগ্ধ। পরক্ষণে হাত রাখল প্যান্টের ডগায়। ধীরলয়ে এগোলো অচেতন মেয়েটার পানে। নিজের পাহাড়সম দেহটার সামান্য ভর ছাড়ল মানবীর গায়ে। অনিয়ন্ত্রিত কামনায় বুধ মানব অচেতন সপ্তদশীতে ডুব দিতেই যাবে। অমনি মস্তিষ্ক তড়াক করে বেজে উঠল তার। গভীর দৃষ্টিজোড়া একত্রে তাক হলো বোকা মানবীর ক্ষুদ্র পেলব মুখ পানে। মেয়েটার হুঁশ নেই। তার ছোঁয়াগুলো আদৌ অনুভব করতে পারবে সে? পরে যদি হুঁশ ফিরলে বলে বসে তার ঘুমের সুযোগ নেওয়া হয়েছে, তখন? এহেন ভাবনায় আত্মসম্মানে খানিক চোট লাগলো দ্য গ্রেট রুশদি কিংয়ের। সে যা করবে মেয়েটাকে দেখিয়ে করবে, হুঁশে রেখে করবে। রেপিস্টের মতো সুযোগ বুঝে থোড়াই করবে। চটজলদি মাহির উপর থেকে উঠে বসে মুগ্ধ। শক্ত 2 হাতে বিছানার 2 পাশ আঁকড়ে ধরে বসে রইল এক পল। চোয়াল শক্ত তার। মুখটা হয়েছে ভীষণ লাল। দৈবাৎ শক্তিতে বলিষ্ঠ ঘাটটা সামান্য কাত করল রুড মানব। রাগান্বিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। কটমট করতে করতে শুধালো, আমার এই ভরা যৌবনে করা প্রথম ভুল হলো তোর মতো একটা বান্দির মেয়ের সাথে হাঙ্কি পাঙ্কি করতে যাওয়া। ঠিক কত বড় বেয়াদবের বাচ্চা হলে একটু 19-20 করতে গেলেই টাল হয়ে পড়িস জানোয়ার। একমাত্র তোর জন্য আমার এই যৌবন পোড়া মরাকার দেহে এখন পর্যন্ত ভার্জিনিটির দাগ নিয়ে ঘুরতে হচ্ছে কুত্তার বাচ্চা। থামল মুগ্ধ। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। ঠোঁট কামড়ে বিছানার 2 পাশ খামচে ধরল জোর করে। নিজেকে নিয়ন্ত্রণ করবার সর্বোচ্চ প্রয়াসে চোখ দুটো বুজে রেখে ফের বিড়বিড়ালো, বান্দির মেয়ে এখনো বড়ও হচ্ছে না। নিঃশ্বাসের অগোছালো ভাবভঙ্গিমা বাড়ছে মুগ্ধর। দেহের সবগুলো দৃশ্যমান পেশি হচ্ছে টানটান। কণ্ঠায় বাড়ছে শুষ্কতা। মানব তখনই ঘাড়ের মাংসল পেশি কুঁচকে সিলিংয়ের পানে মুখ তুলল। অস্ফুট গোঙানির স্বরে আওড়ালো, ওফ ওফ ফাক! তড়িৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। অবিচ্ছিন্ন পায়ের গতিতে ছুটে বেরোয় কক্ষ ছেড়ে। কাঠের প্রশস্ত করিডোরে দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে থেকে আচমকাই হুঙ্কার ছুড়ল রুড মানব, গার্ডস! তখনই বাজ পাখির ন্যায় অন্দরমহলের প্রশস্ত অঙ্গনে ছুটে এলো গোটাকত কালো পোশাক পরিহিত গার্ডস, যারা এসেছেন মনস্টারের সঙ্গে। তাদের দেখেই ফের হুঙ্কার ছড়ে মুগ্ধ, এক্ষুনি আমার জন্য আইসবাতের ব্যবস্থা করো। ওহ ফাক, তাড়াতাড়ি!